আমাকে শাড়ি পরিয়ে দিবি মেধা? আমি শাড়ি পরতে পারি না। মাহা, সেভাবে কোনোদিন শাড়ি পরা হয়নি, ব্লাউজও নাই। মায়ের বিয়ের ব্লাউজটা আছে, আমার গায়ে হবে সম্ভবত। একটু বের করে দে। মেধা বুঝলো মাহা পরিস্থিতির কাছে হার মেনেছে। বিকেল হতে আর কিছু সময় বাকি। দুপুরের কাজা নামাজটা পড়ে মাহা অনাকাঙ্ক্ষিতভাবে বউ সাজতে শুরু করলো। মেধা বেশ সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। লাল রঙের গহনার বাক্স খুলে মায়ের গহনাগুলো নিজেই নিজের গায়ে জড়ালো। কোনো রকম সাজ ছাড়া শুধু অলংকারে বউ সেজেছে। মেধা বড্ড অনীহা নিয়ে মাহার মাথায় ঘোমটা তুলে দিল। নিচে যাওয়ার জন্য ডেকে গেল মধু। সে এমন সাজ দিয়েছে যেন ধুমধাম অনুষ্ঠানের বিয়ে এটা। ড্রয়িং রুমের মাঝখানে একদল লোক বসে, মাঝখানে পাতলা ঘোমটা দেওয়া মাহা। চেহারা দেখাই যাচ্ছে, সময় নাই, খুব একটা ব্যবস্থাও হয়নি। মাঝখানে ফুলের পাতলা পর্দা টাঙানো, স্বামীদের চেলাপেলেরা এসে সাজিয়েছে। কাশেম মূলত সেই কারণেই এসেছিল। সেকান্দার বাড়ির প্রায় সবাই উপস্থিত। মেয়েদের মধ্যে শুধু ছোট বাচ্চা ইতি। সিভান এসে সোজা মাহার কাছে চলে গেছে। ইতি শিয়ামের হাত ধরে দাঁড়িয়ে। মানুষের ভিড় তার খুব অপছন্দ। শালার সিকান্দার কাজী সাহেবের পাশে বসে। মফিদউদ্দিনের অনুমতি নিয়ে বিয়ে শুরু করলে স্বামীর প্রথমেই বাধা দিয়ে আওড়ালো। এই দাঁড়ান কাইসা, পর্দা সরা। বিয়ের সময় পাত্রপাত্রী পর্দার এপাশে ওপাশে থাকে, চেহারা দেখে না। কথাটা বলতেই স্বামীর বিরক্তি নিয়ে বলে, মনে হচ্ছে আগে কোনোদিন চেহারা দেখি নাই। এই সরা। কাশেম পর্দা সরাতেই মাহার চেহারা দৃশ্যমান হলো। স্বামীর চোখ বাঁকিয়ে বলল, ওর চেহারা দেখা যায় কেন? এসব ফকিনি মার্কা পোশাক কে দিয়েছে? মুখ ঢাক। কারো কোনো প্রতিক্রিয়া না দেখে স্বামীর ভরা সমাবেশে মেধাকে বলল, এই যে সোনার ময়না কাইলানি, তোমার সখীর চেদা রাখান ঢাকো, কানে কথা ঢুকে না। মাহার চাচি এগিয়ে গিয়ে মাথার ঘোমটা টেনে গলা পর্যন্ত নামিয়ে দিল। চেহারাটা পর্দার আড়ালে ঢেকে গেল। কাজী সাহেব জিজ্ঞেস করলো, দিনমোহর কত বাঁধবো? আগে থেকে কথাবার্তা নেই। শালার সিকান্দার বললেন 2,01,000 বাঁধেন। স্বামীর গাল চুলকে বলল, দেনমোহর না দিলে কি হবে? কেন দিতে হয়? বাধ্যতা নাকি? কাজী সাহেব জ্ঞানী ব্যক্তি জ্ঞানের জবাব দিলেন, দেনমোহর নারীর অধিকার। দেনমোহর পরিশোধ করলে তারপর স্ত্রীর কাছে যাওয়া বৈধ হয়। স্বামীর মুখ চোখ বেঁকিয়ে জবাব দিল, মানে বেটির দাম নাকি? আমার কাছে তো তার কোনো দাম নাই। বাধ্যতা যেহেতু, তাইলে লেখেন 5 টাকা 5 পয়সা। লস প্রজেক্টে ইনভেস্ট করতে আমি ইচ্ছুক। শাফিন স্বামীরের দিয়ে গম্ভীর হয়ে তাকিয়ে বেশি ভাঁট না বকে ভদ্রলোকের মতো বসে থাক। আজাইরা কথা বলা বন্ধ কর। কিন্ডার গার্ডেনের বাচ্চা নয় তুস। হ্যাঁ, আর হ্যাঁ কিন্তু। হঠাৎ করে মাহা বলে উঠল। আমাকে 2 মিনিট সময় দেওয়া যাবে? সবাই বিরক্তি প্রকাশ করলেও সাফিন সিকান্দার বলল, নিতে পারো, কোনো সমস্যা তো হতেই পারে। যাও। মাহা মেধাকে সাথে করে নিজের ঘরে চলে গেল। ঘরের দরজা লাগিয়ে ঠিক 1.5 মিনিট পর দরজা খুলে বেরিয়ে এলো। মেধার হাতে একটা লাল কাপড়ে মোড়ানো কিছু একটা। নিজ জায়গায় এসে বসে মেধার হাত থেকে বস্তুটা নিয়ে সামনের টেবিলে রেখে বলল, আপনার দেনমোহর দেওয়ার প্রয়োজন নেই, আমি আপনাকে দেনমোহর দিচ্ছি। বলতে পারেন আপনার দাম, বলতে পারেন আপনার দাম। কাজী সাহেব, আপনি আমার হিসেবে 5 টাকাই লিখুন। সামনে থেকে কাপড়ে মোড়ানো বস্তুটা খুলতেই দৃশ্যমান হলো এক বান্ডিল 1000 টাকার নোট। খুব সম্ভবত 1,00,000 টাকা তো হবেই। তা দেখে চাচি, মধু আর মুহিব একে অপরের দিকে তাকাতাকি করতেই বোঝা গেল মাহা এত টাকা কোথায় পেল তা তাদের জানা নেই। হবু বৌমার থেকে এমন যথাযোগ্য অপমান হয়ে শালার সিকান্দার মুখ বেঁকিয়ে ফেললেন। সাফিন স্বামীরকে বলল, এখন অপমান হয়ে ভালোই লাগছে। স্বামীর উঠে দাঁড়িয়ে কাজীর হাত থেকে খাতা টেনে নিয়ে গুনে গুনে 5-এর পেছনে 5টা শূন্য বসিয়ে পিছে 1,00,000 টিক লিখে দিল। খাতা ফেরত দিলেই কাজী সাহেব আবারও বিয়ে পড়াতে আরম্ভ করলেন। যথাযথ নিয়ম মেনে 3 কবুলে দুজনার বিয়ে হয়ে গেল। মাহা নিজের মুখ থেকে 3টি শব্দ বের করতেই মাহবুব উদ্দিন বাড়ি থেকে বেরিয়ে গেল। মহিব মুখ বাঁকা করে দাঁড়িয়ে রইল বাড়ি থেকে যাওয়ার সময়। অজান্তে মাহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নিজের ওপরই রাগ হতে লাগলো।
নিজের উপরে রাগ হতে লাগলো। কেন পড়লো চোখের পানি? বাবা থাকলে হয়তো বকতো, কান টেনে বলতো তোর মুখ দেখা যাচ্ছে। মা বলতো চেহারা ঢাক, বাবা রেগে যাবে। ভাইটা বেঁচে থাকলে হয়তো মন ছোট করে কাঁদতো, হাত ধরে গাড়িতে তুলে দিত। মেধা তাকে বলল, যাই হোক ভুলে যাস না, তোর বাবার ইচ্ছে তুই ম্যাজিস্ট্রেট হবি। পড়াশোনা ছাড়িস না, নিজের যত্ন নিস। মেধাকে চোখের পানি ফেলতে দেখে কাশেম এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে ডান হাত এগিয়ে নিল। মেধার চোখে পানি থাকলেও মন থেকে বড্ড খুশি হলো। একটু আগে সে কাশেমকে বলেছিল, কাশেম ভাই, মায়ের এই তল্লাটে নিজ বলতে কেউ নাই। আমি জানি মুহিব ভাই এগিয়ে যাবে না, মায়ের আদেশের অপেক্ষা করবে। আপনি নিজের হাতটা একটু বাড়িয়ে দেবেন ভাই হিসেবে। কাশেম কোনো জবাব দেয়নি। মেধা ভেবেছিল কাশেম স্বামীর ভয়ে এগোবে না, কিন্তু কাশেম তার কথা রেখেছে। কাশেমের এহেন কাণ্ডে স্বামীর সহ সকলে অবাক। শিয়াম খুব একটা নজর দেয়নি, কারণ কাশেম তো স্বামীর আদেশ ছাড়া শ্বাসও নেয় না। স্বামীর সানগ্লাস নামিয়ে একবার দেখে সোজা গাড়িতে উঠে বসলো। আপাতত এই গরমের মধ্যে আর ঝামেলা করতে মন চাচ্ছে না। মাহা কাশেমের হাত ধরেই গাড়িতে বসেছে, তেরামি করেনি। তবে এই যে মাহা কাশেমের হাত ধরেছে এটা নিয়েও 30 সেকেন্ডের মাথায় সমালোচনা শুরু হয়ে গেছে। গাড়ি ছুটিয়ে কদমতলির মোড় পর্যন্ত আসতেই কোথা থেকে তাদের ওপর হামলা হয়ে যায়। চারপাশে সশব্দে গান বাজতে শুরু করে, চারিদিকে সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। কাঁদতে কাঁদতে 2-4 মিনিটের মাথায় ধোঁয়া সরে যেতেই দৃশ্যমান হয় সব ঠিকঠাক, শুধু মাহা গায়েব। সবাই দৌড়াদৌড়ি করে চারপাশ দেখেও মাহাকে খুঁজে পায় না। স্বামীর রেগে বোম হয়ে যায়। কাশেম, রনি, বান্টি সকলে চারিদিকে ছড়িয়ে পড়ে। টানা 1.5 ঘন্টা খুঁজেও কেউ মাহাকে খুঁজে পায় না। শুধু নিচে পড়ে থাকা মাহার ঘোমটাটা তুলে স্বামীর ড্রাইভারকে নামিয়ে গাড়ি ছুটিয়ে অদৃশ্য হয়ে যায়। শালার সিকান্দার থানায় কল করে। বাকিরা সবাই বাড়ি ফিরে যায়। স্বামীরকে দুরন্ত বেগে গাড়ি ছোটাতে দেখে কাশিম আর রনি বাইক নিয়ে তার পিছু ছুটেছে। স্বামীর সোজা তিহানের ক্লাবে। সকলের মাঝে থেকে তিহান আর শায়েককে ধরে বেঁধে গাড়িতে তুলে পদ্মা নদীর পাড়ে চলে আসে। পার্ক কনস্ট্রাকশনের কাজ চলছে। কাশিম আর রনি মিলে দুজনকে দড়ি দিয়ে বেঁধে সামনে বসিয়ে রাখলো। সামান্য ভয় দেখাতে কর্মরত লোকগুলো সরে দাঁড়ালো। কাশেম মোটা একটা দড়ি দিয়ে তিহান আর শায়েককে ক্রেনের মাথায় বেঁধে দিল। কালবৈশাখের মৌসুম, নদীতে ভয়াবহ পাক। বাঁধার কাজ শেষ হলে স্বামীর সোজা ক্রেনের ভেতরে চড়ে বসে। হুইল ঘুরিয়ে ক্রেনের মাথা নদীর পাড় থেকে একটু দূরে পানির ওপর নিয়ে থামালো। দুজনকে একবার ডুবিয়ে তুলতেই দুজনা কাহিল। কাশেম গলা উঁচিয়ে বলল, বল মাহাদিবা কোথায়? আমরা জানি সামির, সত্যি আমরা জানি না। আবারও এক চুবানি দিয়ে 3 মিনিট অপেক্ষা করে আবার উপরে তুলে স্বামীর অকপট স্বরে বলল, অসময়ে দুষ্টমি একদম পছন্দ নয় ভাই। আমার নাম সামির বাঙ্গি। এমনি এমনি এলাকা কখনো কাঁপানো শোরের নাতি নয়। চোখ দুটো সীমানা বহুত দূর। 3 সেকেন্ডে মুখ না খুললে আমি তোদের শহীদ কইরা দিব। শায়েক চেঁচিয়ে উঠল, না না, আমি জানি রাফি 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 কিডন্যাপ করেছে মাহাকে। বাকি কিছু জানি না। আমার কাজ ছিল জোরে জোরে গান বাজানো আর কাঁদানে গ্যাস মারা। কখন মারবো এটার খবর দিতেই ছদ্মবেশে ওখানে গিয়েছিলাম। তিহান আর শায়েককে ওভাবে ঝুলিয়ে রেখেই স্বামীর, কাশিম আর রনি চলে যায়। কনস্ট্রাকশনের লোকগুলো ধরাধরি করে নামায় দুজনকে। গাড়িতে চড়ে বসতেই কল আসে বান্টির। শুকনো কণ্ঠে জবাব দেয়, ভাই ফেরত আসেন। স্বামীর কিছু জিজ্ঞেস না করে সোজা সিকান্দার বাড়ির দিকে রওনা হয়। অতিমধ্যে কল আসে ইনায়ার। স্বামীর ভাই নিতে আসবেন? কোথায় তুই? জি, এখনো নানুর বাড়িতে। ফিরিস না, আরও কিছুদিন থেকে আয়। সিকান্দার বাড়ির কারো কল তুলবি না। কেন, আপনি ঠিক আছেন? আমি কখনো বেঠিক থাকি না, যা বললাম তাই শোন। সময় মতো লোক পাঠিয়ে দেব। আচ্ছা। সিকান্দার বাড়ি পৌঁছতেই বান্টি এসে বলল, ভাই ভাবি নিজ দোষে হারাইছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো স্বামীর। বান্টি অন্য একজনের ফোনে একটা ভিডিও চালু করে দেখালো। আপনার বিয়া বলে কথা, ছোড়ারা সব ছবি টবি তুলে ভিডিও বানাইছে। ভিডিওতে আবছা দেখা যাচ্ছে গাড়ি দাঁড় করানোর সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া এক নারীর কোল থেকে তার শিশু বাচ্চা মাটিতে পড়ে যায়। ধোঁয়া বেশি হলে বাচ্চাটাকে হয়তো গাড়ি পিষে ফেলতো। মাহা নিজে থেকে বেরিয়ে এসে বাচ্চাটাকে তুলে হাতে হাতে মায়ের হাতে তুলে দেয়। ধোঁয়া নাকে মুখে ঢুকে যাওয়ার কাঁদতে থাকে।
পেছন থেকে পুরো মুখটা কালো কাপড়ে ঢাকা এক লোক মাহাকে নাকে রুমাল চেপে অজ্ঞান করে কাঁধে তুলে নিয়ে যায়। সাফিন কিছুই বলছে না, চুপচাপ বসে বসে কিসের কাগজপত্র দেখছে। শিয়াম বলল, যাই হোক না কেন, ওকে খোঁজাটা বেশি জরুরি। খুঁজবো কিভাবে? স্বামীর সোজা নিজের ঘরে চলে গেল। শিয়ামের ইশারায় কাশেম পিছে পিছে গেল। ঘরে গিয়ে স্বামীর গায়ের পাঞ্জাবি খুলে লাল শার্ট আর সাদা লুঙ্গি পরলো। হাতের চেনের মতো ব্রেসলেটটা তো কখনোই খোলে না। আর এক হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখলো। প্রথম ড্রয়ার খুলে রুমালের মতো কালো কাপড় বের করলো। নাক পর্যন্ত বেঁধে কাশেমের দিকে তাকিয়ে বলল, কেউ আমার পিছু করে না যেন, না হলে ভালোবাসার পেছন দিয়ে দেব। হাতে একটা ছোট তবে ধারালো ছুরি নিয়ে নিচে নেমে বাইরের পথে পা বাড়াতেই শালার সিকান্দার বাধা দিয়ে বলল, পুলিশকে ইনফর্ম করেছি, ওরা মাহাদিবাকে পেল বলে। তোর বেরোনোর প্রয়োজন নেই। পুলিশ কটা বাল ছিঁড়তে পারে আমার জানা আছে। হাত সরান, না হলে হাত কাইটার সামনে আগামো। শালার সিকান্দার হাত নামাত স্বামীর ওভাবেই বেরিয়ে যায়। বাড়ির বাইরে এসে জোরে সোরে শেষ বাজাতেই কোথা থেকে একটা কুকুর ছুটে আসে। স্বামীর তাকে দেখে বাঁকা হেসে বলে, রিটো, আমার বউ চুরি গেছে, খুঁজে দে না, নইলে শালার ইজ্জতের পেছন মারা যাবে গা। রিটো গলায় লাল বেল্ট জড়ানো ভয়ানক দাঁতের অধিকারী, বাদামি রঙের একটি বিদেশি কুকুর। এদের প্রাণশক্তি প্রচন্ড প্রখর। স্বামীর মাহার ওড়নাটা তার দিকে এগিয়ে দিলে সে সেটা শক্তি শক্তি জিভ বের করে তার আনুগত্য প্রকাশ করতে থাকে। তারপর ছুটতে ছুটতে স্বামীরকে পথ দেখায়। বাইকও ছুটিয়ে সোজা গোরস্থান সংলগ্ন 3 নাম্বার গলিতে গিয়ে পৌঁছলো। রিটো এখান থেকে আর নড়ছে না। মানে হয় মাহা আশেপাশে আছে, আর না হয় এখান পর্যন্ত তার শেষ উপস্থিতি। বাইক থেকে নেমে একটা বেশ বড় দ্বিতীয় বাড়ির সামনে দাঁড়িয়ে দেখলো সামনে লেখা কালকুঠুরি। চারপাশ ঘন জঙ্গলে ঘেরা রহস্যময় এক পথ। অপর স্থানে স্থানীয় কোর্ট, রাজশাহী কেন্দ্রীয় কোর্ট। চারপাশ পরিষ্কার উজ্জ্বল আলোয় ভরা, কিন্তু কালকুঠুরিটার ভেতর কেমন গা ছমছমে পরিবেশ। মাঝখানে একটা কাজল জ্বলা পুকুর, দরজা বাহির থেকে লাগানো। স্বামীর বাঁকা হেসে তাচ্ছিল্য করে বলল, কথায় আছে, সবচেয়ে সহজ জায়গা হয় লুকানোর জন্য সবচেয়ে কঠিন জায়গা, কিন্তু আমি বাঙ্গির কাছে সবই সহজ। হাতের ছুরিটা লুঙ্গির খুঁটে বেঁধে কাছা টাইট করে দেওয়াল টপকে ভেতরে চলে যায় স্বামীর। 2 কদম দাঁড়িয়ে পুরো বাড়িটাকে একবার তদারকি করে দেয়। নিচে কোনো পাহারাদার নেই, তার মানে সব ওপরে। ভেতরে গিয়ে দরজা খুলে দিতে রিটো আবারও দুরন্ত বেগে ছুটতে আরম্ভ করলো। 2 তলায় পৌঁছতে সামনে 3 জন লোক। কালো কাপড়ে ঢাকা চেহারা দেখে গা শিউরে উঠল। এটা তো স্বামীর সিকান্দার। এই দ্রুত খুঁজে পেল কি করে? তারা নিজ জায়গা থেকে উঠে দাঁড়াতেই রিটো তাদের উপর হামলে পড়লো। একটা মাত্র ছুরি দিয়ে স্বামীর 2 জনের রামদায়ের আঘাত প্রতিহত করেছে। 3 জনের রক্তে ভেসে গেল 2য় তলার করিডোর। রিটো এগিয়ে গিয়ে দাঁড়ালো একটা দরজার সামনে। স্বামীর 2 চোখ তুলে দরজার দিকে তাকালো। বুকটা কেমন ভারী হয়ে আসছে, রাগে মাথা ঝিম ধরে যাচ্ছে। বাম পা দিয়ে সজোরে লাথি মারতেই দরজা খুলে গেল। ভেতর থেকে চমকে তাকালো রাফি সহ আরো 2 জন, এক মাহা আর 2 রাফির সেই ভাই যাকে মাহা চর মেরেছিল। রিটো দৌড়ে গিয়ে রাফিকে হামলা করে বদ্ধ ঘর থেকে রাফি বের হতে পারেনি। স্বামীর নিজের হাতের ছুরিটা ছুঁড়ে মারতেই তা রাফির গলায় গেঁথে যায়। স্বামীর খালি হাতেই ছেলেটার দিকে এগিয়ে বাঘের মতো থাবা দিয়ে ধাক্কা মেরে তার বুকের ওপর চড়ে দাঁড়ায়। ডান পা দিয়ে গলার ওপর খুশে ধরে। বেশ হাতাহাতির পর ছেলেটা স্বামীরের মাথায় আঘাত করে। রিটো ছুটে এসে তার বাম পা কামড়ে ধরলে স্বামীর রাফির গলা থেকে ছুরিটা বের করে। ছেলেটার বুকে উন্মাদের মতো ভয়াবহ আঁচড় কাটতে থাকে। মাথার বাপাস থেকে বেরিয়ে পড়ে গাঢ় লাল রক্ত। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে মাহা জ্ঞান হারায়। ততক্ষণে সেখানে পুলিশের টিম উপস্থিত। কাশেম আর রনি ছুটে এসে স্বামীরকে টেনে তোলে। রাফিয়ার ওই ছেলেটার এমন ভয়াবহ পরিস্থিতি দেখে মাহাকে তোলার সাহস করতে পারছে না কেউ। কাশেম সহসা এগিয়ে গিয়ে মাহার বাঁধন খুলে তাকে পাজা কোলে তুলে বেরিয়ে যায়। সাফিন সরাসরি অর্ডার করে পুলিশকে ভালো মতো তেল মেরে দেয়। ওই 2 জনকে যে স্বামীর সিকান্দার মেরেছে এটা সেই কালকুঠুরির ওপরেই বদ্ধ ঘরের রহস্য রয়ে যায়। নুসরাত দৌড়ে দৌড়ে 2 জনের সেবা করছে। বাড়িতে মেয়ে মানুষ বলতে উপস্থিত সে আর কাজের মেয়ে জরিনা। ইতিহার সাথে সেদিনই তাদের বাড়ি ফেরত গেছে। ইনায়া আর সফি বেগম ইনায়ার নানুর বাসায় গেছে আর 4 দিন। বিকেল থেকে অনেকবার কল করেছে নুসরাত, ইনায়া কল তোলেনি।
মাহার চোখ খুলতেই দৃশ্যমান হয় কাঠ রঙের শাড়ি পরা সুন্দরী এক মেয়ে তার পাশে বসে। মাহাকে চোখ বুলতে দেখেই নুসরাত বলল, এখন কেমন লাগছে? আমি তোমার মেঝো ভাসুরের বউ। জি শুয়ে থাকো, ওঠার প্রয়োজন নেই। জি আমি কোথায়? জামা কাপড় আমি খুলে দিয়েছি, এই ঘরে কেউ আসবে না। মাহার পরনে বিয়ের ব্লাউজ আর পেটিকোট। শাড়িটা নুসরাত আর জরিনা ধরাধরি করে খুলে দিয়েছে। মাহার মাথায়ও আঘাত লেগেছে, বড্ড অগোছালো অবস্থা। কাঁথাটা মুড়িয়ে বসে বলল, আপু কষ্ট করে আমাকে জামা বদলানোর সুযোগ করে দেবেন, খুব অস্বস্তি লাগছে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এটা তোমারই ঘর, তোমার লাগেজ থেকে বের করব। জি। নুসরাত মাহাকে ধরে ধরে মাহাকে বাথরুমে পৌঁছে দিল। চেঞ্জ করে অজু করে এসে মাহা বলল, ভোর হয়ে গেছে, রাত থেকে নিশ্চয়ই খুব ধকল গেছে আপনার। আপনি কি বিশ্রাম নেন, কোনো প্রয়োজন হলে জরিনাকে বলবো। ঠিক আছে, তুমি রেস্ট নাও, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে, আর উঠবে না একদম। তাও আমি স্যালাইন সেট করে দিয়েছি। মাহা আবারও নিজ জায়গায় শুয়ে পড়ল। নুসরাত তার হাতে ক্যানেলার সাথে স্যালাইনের পাইপ সেট করে দিল। মাহা ইশারায় নামাজ পড়ে চোখ মেলে পুরো ঘরটা একবার দেখলো। বড়সড় রুমের একপাশে কারুকাজ করা খাট, পাশে বেশ সুন্দর ছোট একটা টেবিল ভর্তি বই খাতা, কলম পেন্সিল এলোমেলো করে অযত্নে ফেলে রাখা। আর এক পাশে বেশ ঝকঝকে পরিষ্কার একটা ড্রেসিং টেবিল, তার উপর পারফিউম, চিরুনি, সানগ্লাস, ঘড়ি উল্টো পাল্টা করে রাখা। তার পাশে 3 দরজার কাঠের আলমারি, পুরো দেওয়াল জুড়ে স্বামীর সিকান্দারের ছবি, কোনোটাই সাথে সিভানিটি, ইনায়া, সাথে শিয়াম, সবার মাঝখানে একটা ছবি ফ্রেম করে রাখা, তবে সেটা একটা পেন্সিল স্কেচ। নিজের ছবি নিজেই এঁকে ঝুলিয়ে রেখেছে। ছবিটার দিকে বেশ কিছু সময় নিষ্পলক তাকিয়ে রইল মাহা, যেন হাত দিয়ে এত সুন্দর মেখুত চিত্রাঙ্কন, সেই হাত দিয়ে কতই ভয়াবহ খুন। দৃশ্যটা মনে ভেসে উঠতেই মাহা জোর করে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। ভোর হচ্ছে, চারপাশের আধার সরে নতুন দিনের সূচনা হচ্ছে। পাখির কলকাকলিতে চারপাশ মুখরিত হয়ে উঠছে। বারান্দায় কাঠের দরজাটা খোলা, মিটি বাতাস আসছে সেদিক দিয়ে। মাহা চোখটা আটকে ক্লান্তিতে চোখটা ঝিমিয়ে আসতে থাকে। তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো জরিনা। ভাবি সাব, জি কিছু বলছো? আপনি জায়গা আছেন? হ্যাঁ। কাশেম ভাই আর রনি ভাই ভিতরে আইতো। হ্যাঁ আসতে বল। অভ্যেসবশত মাহা নিজের ওড়না টেনে মাথায় দিয়ে বাহাতে ওড়নার এক প্রান্ত টেনে মুখ ঢাকলো। কাশিম আর রনিকেও কোনো ভূমিকা না করে ঘরে ঢুকে সোজা মাহার স্যালাইন খুলে নিল। রনি বলল, ভাবিজান, আপনাকে নিচে শিফট করা হবে, উঠতে পারবেন? জি পারবো। জিজ্ঞেস করবেন না কেন? আমার কথা গ্রাহ্য করার মতো কে আছে এখানে? যা হচ্ছে হতে থাকুক। কাশেম ভাই আমার খুব ক্ষুধা লাগছে। কাশেম মাথা নিচু করে কথাটা শুনলো, তারপর ভদ্রলোকের মতো আওড়ালো, হ্যাঁ নিচে চল, ব্যবস্থা হচ্ছে। মাহাকে ধরে নিচতলার বাম পাশের ঘরে নিয়ে গেল জরিনা। বিছানায় শুয়ে থাকা স্বামীরকে দেখে তখনকার ঘটনা মনে পড়ে গেল মাহার। মাথাটা বনবন করে ঘুরে উঠল। এখন এই মুহূর্তে ওই ব্যক্তির মুখদর্শন বড্ড ঘেন্না লাগছে। তাকে ধরে ধরে স্বামীরের পাশের খাটে শিফট করা হলো। জরিনা এসে তাকে খাইয়ে দিয়ে চলে গেল। সিভান এসে দরজায় দাঁড়িয়ে বলল, আসবো? মাহা তার দিকে তাকিয়ে মুচকি একটু হাসি দিয়ে বলল, এসো। শিবান ভদ্রলোকের মতো মাহার পাশ ঘেঁষে বসলো। মাহা আদুরে কণ্ঠে শুধালো, তোমার নাম কি? শিবান শিকদার, তোমাকে দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করেছিলে, মনে নেই? ও তুমি কাকার চরওয়ালি? কিছু না, রেস্ট নাও। শিবান মাহাকে টপকে স্বামীরের পাশে বসে বলল, এ কাকা জিন্দা হো নাই কাকা? স্বামীর তখনও অচেতন। সিভান চলে গেলে মাহা ডান কাঁধ ঘুরে শুয়ে পড়ল। মাথায় আঘাত লাগায় মাথা ব্যথা কমেনি। একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। স্বামীর সিকান্দার যখন এতই গুরুতর অসুস্থ, হাসপাতালে না রেখে বাড়িতে কেন রেখেছে? স্বামীরের জায়গায় যদি অন্য কেউ হতো, মাহার হয়তো মায়া হতো। কিন্তু গতকাল সকালের ঘটনা মনে পড়তেই ঘৃণায় চোখ মুখ সিটিয়ে গেল। নিষ্পলক তাকিয়ে রইল স্বামীরের দিকে। মনে হলো পাপটা হলে একে এখানেই জ্যান্ত পুঁতে ফেলতো। স্বামীর জেগে উঠে চোখ পিটপিট করে তাকিয়ে বলল, এত মনোযোগ দিয়ে বরকে দেখছো মানে? সামথিং। মাহা কোনো জবাব দিল না। ডান কাঁধ থেকে উপরের দিকে মুখ করে শুতেই স্বামীর বলল,
না শীতকাচ্ছিস কেন রে যোগরুইটা মহিলা? আসলে ছেলে ভালো, দেখতে একটু কালো, বিরক্ত লাগছে? ভীষণ। লাগাই উচিত, না হলে কেসটা ঠিক জমবে না বলো। কিছুক্ষণ নীরবতা। স্বামীর নিজে নিজেই হেসে বলল, মা ওরে সালা, আমার তো সবই ইউনিক। জানো কি করে? বিয়ার রাইতে উপরে তাকাইলে ফুল দেখা যায়, আর আমরা দুজন স্যালাইনের ব্যাগ দেখতে পাচ্ছি। ইউনিক না? নিরুত্তর। আরে বলো, ইউনিক বিয়া কইরা কেমন ফিল হইতেছে? খুশি লাগার কথা। ইউনিক বিয়া, ইউনিক বাসর প্লাস ইউনিক ভাতার, ইউনিক আর ইউনিক। মাহা ছাদের দিকে দৃষ্টি রেখেই বলল, এতই যখন ইউনিক তাহলে মার খেয়ে বেডে পড়ে আছেন কেন? আসলে আমি তো আর বাংলা সিনেমার হিরো শাকিব খান নই যে 10-15 জনকে টিকিস টুকুস সাউন্ড করে মারবো। আমি হচ্ছি ভিলেন। কোব না খেলে চলে? হিরো মরলে স্যাড এন্ডিং, ভিলেন মরলে সব হ্যাপি। ঠিক বলেছেন। ইস ফাটছে না? একটা মাত্র বাঙ্গি জামাই, তাও অসুস্থ। বুঝি বুঝি এটাই লক্ষণ সামথিং সামথিং। মাহা তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, পুরোটা শুনে বলুন। এতই যদি ইউনিক তাহলে মার খেয়ে বেডে পড়ে আছেন কেন? সোজা জাহান্নামে চলে যেতেন। সত্যি মরুম? আমি বললে তুই ফকিন্নির জি থেকে ফকিনি প্রো ম্যাক্স হয়ে যাবি। বুঝিস? সত্যি মরুম? মরে যান। তখন ঘরে ঢুকে নুসরাত মাহার পাশে বসতে বসতে বলে, কি হয়েছে? স্বামীর মাথার উপর বাহাত তুলে ফাটা কণ্ঠে গেয়ে জবাব দেয়, আমার বউ বলেছে মরতে আমায়, আমার বউ বলেছে মরতে আমায়, জীবন আর রাখতে পারবো না। বউ আমার নয়নমণি, ফেলতে কথা পারবো না। নুসরাত স্বামীরের কথা শুনে একটু হাসলো, রসিকতা করে বলল, তাহলে এখনো মরনি কেন? বউ তো মরতে বলেছে। স্বামীর বাঁকা চোখে তাকিয়ে বলল, এই জন্যই বলি শালা জীবনের কোনো দামই নাই। অপমান করছে তো করছে, আবার মরতে বলছে। এখানে কি চাই? তোমার ভাই পাঠিয়েছে, করার নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে যেতে পারবে না। স্বামীর উঠে বসে নিজের হাতের ক্যানিলা খুলে ফেলল। নুসরাত উঠে দাঁড়িয়ে বলল, এখন আবার কিসে কামড়ালো? উঠছো কেন? মাইনসের ঘরে থাকতে আমার লজ্জা করে। তাছাড়া বৌনিয়া ঘরে ওঠার বদলে গেস্ট রুমে কে ওঠে? তাহলে কাল নাটক করে মাহাকে নিচে নামালে কেন? স্বামীর উঠে দাঁড়িয়ে বলল, বিয়া করছি একা ভ্যাটকাইয়া পইরা থাকার জন্য নাকি? এই যুগেই তোমারই একটা বিয়ে দেখলাম, যেমন মানুষ তেমন বিয়ে। নুসরাত উঠে দাঁড়িয়ে বলল, একদম ইউনিক। এই যে চরওয়ালি, ওঠো, চলো ঘরে যাও। এখনই যাওয়া দরকারি নাকি? তোমার ভাই মানা করেছে। সেজন্যই তো আরো আগে যাব। তেরামি করা আমার ব্রেনগত অভ্যাস। সর। কথাটা বলেই সে নিজ মতো বেরিয়ে গেল। নুসরাত পথ আটকে বলল, তোমার বুকে কার জন্য রেখে যাচ্ছ? সাথে করে নিয়ে যাও। আমি কোনো হিরো টিরো নই যে কথায় কথায় বউকে কোলে তুলে দৌড়াবো। আরে বাড়িতে বাপ চাচা বাচ্চারা আছে, আমার তো মান ইজ্জত বলে কিছু আছে নাকি? নুসরাত চোখ উল্টে বিরক্ত প্রকাশ করলো। সামির লুঙ্গি উঁচিয়ে বেরিয়ে গেল। সাদা লুঙ্গিতে রক্তের শুকনো দাগ চটচট করছে। নুসরাত হাত ছেড়ে মাহার দিকে তাকিয়ে বলল, চলো আমি সাহায্য করছি। আমি পারবো আপু, মাথা ব্যথা কমেছে। বলেই মাহা আর নুসরাত ওপরে চলে গেল। দুপুর গড়িয়েছে। মাহা গোসল সেরে এসে দেখে স্বামীর কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। লাল শার্ট আর রংচটা জিন্সের প্যান্ট, হাতে ঘড়ি, গলায় চেইন সবই আছে। স্বামীর পেছন ঘুরে একটা ঔষধের পাতা এগিয়ে দিয়ে বলল, ধর, এটা খাবে। 3 বেলা 3টা 2টা দিন। আর ওখানে গিয়ে বসো। মাহা কোনো জবাব দিল না। তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে এসে চুল আঁচড়াতে লাগলো। স্বামীর ভ্রু কুঁচকে আবারও বলল, আমি তোমাকে বসতে বললাম। মাহা নিরুত্তর, ঠায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। স্বামীর হাতের ওষুধের পাতাটা বিছানায় ছুঁড়ে ফেলে পেছন থেকে মাহাকে চাপটে ধরে বিছানায় এনে বসালো। মাহার ওড়না টেনে 2 হাত পেছনে খাটের স্ট্যান্ডের সাথে বাঁধলো। সামনে দাঁড়িয়ে একটা ক্রিমের ঢাকনা খুলতে খুলতে বলল, সুরি মানুষ এত ঠেটা কেন? কথা কানে যায় না? আমার তেরা বেটি সুরি ভীষণ অপছন্দ।
তাহলে তো তারামির লেভেল আপ করতে হয় বলুন। তুমি বাঙ্গি ভালোই যাওরা। দেখ কেমনে মুখটা ভেটকাইয়া রাখছে, জঘন্য দেখা যাচ্ছে। ঠিক আপনার ভাষার মতো। চুপ করে থাক, বেশি বকে। বলতেই মাহা চুপ করে গেল। স্বামীর মাহার মুখ বরাবর বসলো। বাহাতে মাহার ডান কাঁধের চুলগুলো সরিয়ে জামার হাতা সরিয়ে কাটা জায়গায় মলম লাগিয়ে দিল। রাফি যখন মাহার মুখে রুমাল চেপে ধরেছিল তখন মাহার কাঁধে আঁচড় লেগেছিল। মাহা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, দয়া করে ছোবেন না, আমার ঘাড় এতক্ষণ ঠিক ছিল, এখন জ্বলে যাচ্ছে। জ্বালার জন্যই তো মলম লাগিয়ে দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার জন্য তোকেও ধন্যবাদ সোডিয়াম ক্লোরাইড। মাহা চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে তাকিয়ে রইল। স্বামীর হাত নামিয়ে বাম গাল টেনে হাসলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল মাহার উন্মুক্ত ঘাড়ের দিকে। সেখানে চকচক করছে ছোট্ট একটা কালো কুচকুচে তিল। উঠে দাঁড়িয়ে বলল, থাক, আসছি। একদম খাওয়া দাওয়া করো না, বাইরে যেও না, এখানেই বসে থাকো। কাকে জবাই করতে যাচ্ছেন? হুম, দেখা যাক কোনো বাঙ্গি লাউ কদু পাই নাকি। মাহা ওভাবেই বসে রইল। স্বামীর বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বাইরে চলে গেল। একটু পর টুংটাং করতে করতে শিভান ঘরে এলো। হাতে স্বামীদের গিটার। ছাদে ফেলে এসেছিল, সে ফেরত দিতে এসেছে। মাহাকে ওভাবে বাধা দেখে সে ছুটে এসে বলল, সে কি কাকা, তোমাকে এভাবে বেঁধে রেখে গেছে কোন কাকি সুন্দরী? মাহা হালকা গাল টেনে হাসলো। শিভান বুকের বাম পাশে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ে বলল, আরে এভাবে হেসো না সুন্দরী, নাইলে গলায় দেব দড়ি। মাহা ভ্রুকুচকে বলল, কেন? ওমা, তুমি যাবে না? তোমায় হাসলে ভীষণ সুন্দর লাগে। তাই নাকি? থামো, তোমার হাত খুলে দিই। কথাটা বলতে বলতেই শিভান মাহার হাতের বাঁধন খুলে দিল। সামনে এসে বলল, তোমার শরীর এখন ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। খেয়েছো দুপুরে? না। আমিও খাইনি, দুজনে খেতে খেতে গল্প করবো কেমন? তুমি আমাকে খাইয়ে দেবে। মাহা ডান পাশে ঘাড় নাড়িয়ে হ্যাঁ জানালো। শিভান বিছানার উপর উঠে দাঁড়িয়ে বলল, আমি জানি সব, বাবা কাকাদের উপর তোমার অনেক রাগ। হয় উচিত, ওরা তোমার সাথে ভুল করেছে। আমার সামনে তোমায় জোর করে হাসার প্রয়োজন নেই। তুমি কি করে বুঝলে আমি? আমিও তো হাসি, সব সময় হাসি, নকল হাসি। কেন? সে পরে একদিন বলবো। চলো খেতে চলো, বাড়িতে তেমন কেউ নেই নসু, মা ঘুমাচ্ছে। জরিনাকে বলেছি খাবার দিতে। আচ্ছা তুমি এখনো খাওনি কেন? বাবার জন্য বসেছিলাম, এই তো একটু আগেই ফোন দিয়ে বলল আসবে না, ফিরতে রাত হবে। মাহার শিভানকে বেশ পছন্দ হয়। এত সব ঝামেলার মধ্যে শিভান বাচ্চাটার আচরণে সে একটু স্বস্তি পায়। রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে পুরো বাড়িটা একবার নজরদারির চেষ্টা চালায়, সম্ভব হয় না। বাড়িটা যেন এক রহস্যময় গোলক ধাঁধা। নির্মাণ কাল হয়তো অনেক আগের, দরজাগুলো দেখে তাই মনে হয়। তবে সাজানো গোছানো থাকায় ততটা বোঝা যায় না। নিচে একটা বড়সড় ডাইনিং টেবিল, 12 কি 13 জন বসা যাবে। জরিনা টেবিলে খাবার গুছিয়ে রাখছে। শিভান মাহার হাত ধরে টেনে নিচে নিয়ে আসে। মাহার পরনে নীল রঙের 3 পিস। ডাইনিং টেবিলে পাশাপাশি বসলে জরিনা খাবার বেড়ে দিতে দিতে বলে, আপাই কি রাঁধতে পারেন? বড় আপাই কিচ্ছু পারে না, শুধু পারে হুকুম জ্বালাইতে, তবে মানুষ খান সেই ভালা। মাহা কোনো কথা বলল না, সে আপাতত চারপাশে দেখতে ব্যস্ত। শিভান চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে বলল, নজর চুরিয়ে দেখার দরকার নেই, খাওয়া শেষ হলে পুরো বাড়ি প্রদর্শন করে নিও, আমি আছি তো সাথে। মাহা বাহাতে শিভানের গাল নেড়ে দিল। শিভান তরকারি দেখে বলল, আজকে আবার খাসির মাংস কে রেঁধেছে? জরিনা বলল, নুসরাত আপাই রাঁধতে কইছে, মেয়ের সাপ খাইতে চাইছিল, চাচা জানো কইছে মাংস কষা খাইতো, তাই তো রাঁধছি শিবু বাবা। শিভান গ্লাস থেকে একটু পানি খেয়ে জরিনার দিকে তাকিয়ে বলল, বলি হওয়ার জন্য তৈরি থাকো, ইনু কিন্তু বাড়িতে নেই। আই পলাইম শিভু বানাইনু কে শিভান? প্রশ্নটা কানে ঢুকতেই শিভান একবার মাহার দিকে তাকিয়ে বলল, আমার ফুপু হয় নায়া, কাকা হয়তো আনতে গেছে। ও চিনেছি, আগেও একবার দেখা হয়েছে। দেখা সাক্ষাৎ পরে করো,
আমার খিদে পেয়েছে, খাইয়ে দাও না। মাহা শিভাস্কর খাইয়ে দিচ্ছে। শিভান একবার করে খাচ্ছে, একবার করে পানি গিলছে। মাহা চুপচাপ দেখছে। হাতের গ্লাস রেখে শিভান টেবিলের ওপর চড়ে বসে। প্লেট থেকে এলোমেলো হাতে এক লোকমা ভাত তুলে মাহার দিকে এগিয়ে ধরে। মাহা নিষ্পলক তাকিয়ে থাকে, চোখ দিয়ে ঝরে পড়ে অজানা বাড়িধারা। শিভানের হাত থেকে খাবার মুখে নিতেই গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। শক্ত থাকতে চেয়েও পারছে না। কত রোগ বিমারি লেগেছে, চোখ খুলে তাকাতে পারেনি, বিছানা ছেড়ে উঠতে পারেনি, কিছু খেতে পারেনি। কই চাচি বা মহিব ভাইরা তো কেউ এভাবে এক লোকমা মুখের সামনে ধরেনি। তারা তো রক্তের সম্পর্কের ছিল। ছোট ভাইটার কথা বড্ড মনে পড়ে। দুজন যখন একসাথে খেতে বসতো, মাহার ছোট ভাই মুগ্ধ তখন এভাবে হাতে গিয়ে দিত। শিভান বাহাতে মাহার গাল মুছে বলল,